আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম ভার্ব নিয়ে এবং সেই ভার্বের আমরা বলেছিলাম যে এর মধ্যে আমাদের যখন ভার্বের আইএনজি ফর্মটা আসে সেই ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস হয়, অর্থাৎ নন ফাইনাইট ভার্বের মধ্যে যে আইজিপি ইনফিনিটিভ, জেরান্ড এবং পার্টিসিপল আলোচনা ছিল, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ দুইটা পার্ট ছিল জেরান্ড এবং পার্টিসিপল। এবং এই জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে অনেকের একটু কনফিউশন তৈরি হয়, বিশেষত প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ড নিয়ে। ঠিক আছে, তো সেই কনফিউশনটা দূর করার জন্য কিছু তথ্য আমাদের জানা দরকার। সেই তথ্যটা নিয়েই সেই তথ্যগুলো আপনাদের সামনে আমরা এখানে একে একে উপস্থাপন করব, যে মূলত পার্টিসিপল এবং জিরান্ডকে আমরা কীভাবে চিনতে পারি সহজে আর কি। জেনারেলি আমরা জানি পার্টিসিপল মানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল হচ্ছে মূলত প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল হচ্ছে মূলত প্রেজেন্ট পার্টিসিপল। আর জিরান্ড তো জিরান্ড। প্রেজেন্ট পার্টিসিপল মানেও হচ্ছে ভি প্লাস আইএনজি, তবে তা মূলত অ্যাজেক্টিভের মতো আচরণ করবে, অ্যাজেক্টিভ এর মতন আচরণ করবে। আর জেরান্ড মানে ভি প্লাস আইএনজি, জেরান্ড অর্থ ভি প্লাস আইএনজি, তবে তা নাউনের মতো আচরণ করবে, নাউন এর। আচরণ করবে। তাহলে পার্টিসিপল বলতে প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ড দুইটাই ভি প্লাস আইএনজি, তবে এদের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে একটা অ্যাজেক্টিভের মতো আচরণ করবে, একটা নাউনের মতো আচরণ করবে। সো এইটা হচ্ছে মূল কথা পার্টিসিপল এবং জিরান্ডের মধ্যে। এখন এটা তো খুব সহজ কথা হয়ে গেল। এখন কিছু কিছু ক্ষেত্র আসে বা বিশেষ সময় আসে, অনেক সময় আমরা সেন্টেন্সের মধ্যে ভার্ব প্লাস আইএনজিকে আসলে আমরা আইডেন্টিফাই করতে পারি না যে সেটা কি পার্টিসিপল নাকি জিরান্ড। তো আমরা আপনাদের জন্য কিছু রুলস নিয়ে এসেছি, যেই রুলসগুলো থেকে আপনারা সহজে মোটামুটি আর কি আইডেন্টিফাই করতে পারবেন যে কোনটা পার্টিসিপল আর কোনটা জিরান্ড। এবং রুলসগুলো বেশ সহজ, এগুলো মোটামুটি বাজারে যে সমস্ত বই পাওয়া যায়, অনেক বই আছে, এবং প্রত্যেকটা গ্রামার বইয়ে দেখবেন জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে স্পেশাল আলোচনা থাকে। অনেক বইয়ের মধ্যে আপনারা এই ধরনের আলোচনা পাবেন। তো সেগুলো আমরা আপনাদের সামনে বেশ সহজ করে তুলে ধরতেছি। কয়েকটা রুলস আছে এখানে, তার মধ্যে প্রথম যে রুলসটা দেখাবো সেখানে বলা হচ্ছে যে প্রিন্সিপাল ভার্বের পরে সে ধরেন, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব এরপরে আমাদের সরাসরি ভি প্লাস আইএনজি আছে। এই ক্ষেত্রে ওই ভি প্লাস আইএনজিকে যদি আমরা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে পারি তাহলে সেটা জিরান্ড হবে। আর যদি হাউ দ্বারা প্রশ্ন করি তাহলে সেটা পার্টিসিপল হবে। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, যে বিষয়টা হচ্ছে যে এমন যে একটা প্রিন্সিপাল ভার্ব, আচ্ছা সাবজেক্টটাও আগে লিখে ফেলি, সাবজেক্টের পরে প্রিন্সিপাল ভার্ব, তারপরে ধরেন কোনো একটা ভি প্লাস আইএনজি আছে। এখন এইটাকে যদি এই ভি প্লাস আইএনজিকে যদি ওয়ার্ড দ্বারা কোশ্চেন করা যায়, ওয়ার্ড দ্বারা আমরা প্রশ্ন করতে পারি, আর যদি হাউ দ্বারা প্রশ্ন করতে পারি, তাহলে ওয়ার্ড দিয়ে যদি আমরা প্রশ্ন করতে পারি, ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে পারলে সেটা হবে হচ্ছে জেরান্ড, সেটা হয়ে যাবে তখন জেরান্ড। আর হাউ দ্বারা প্রশ্ন করলে সেটা হবে পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল, সেটা হয়ে যাবে মূলত প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে মূল বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে একটা সেন্টেন্সে এমন হলো সাবজেক্টের পরে প্রিন্সিপাল ভার্বের পরেই আমাদের ভি প্লাস আইএনজি আছে। এখন ওই ভি প্লাস আইএনজি কি পার্টিসিপল নাকি জিরান্ড, কীভাবে নির্ণয় করব? খুব সিম্পল, যদি ওই ভি প্লাস আইএনজিকে ওয়ার্ড দ্বারা প্রশ্ন করতে পারি তাহলে সেটা অবশ্যই জেরান্ড হবে। এখানে জেরান্ড বানানটা ভুল হয়ে গিয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, জেরান্ড। আর যদি সেটাকে হাউ দ্বারা প্রশ্ন করতে পারি তাহলে সেটা হয়ে যাবে আমাদের পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল। আমরা কয়েকটা উদাহরণ নিই, উদাহরণ থেকে আমরা সহজেই অ্যান্সার পেয়ে যাব। আমরা বললাম যে রবিন
Robin likes swimming. Robin likes swimming. আমরা আরেকটা সেন্টেন্সে বললাম Robin looks smashing. বা আমরা বললাম ড্যাশিং। আমরা বললাম we are gossiping. সরি না, এটা হয় না, এটা তো সাবজেক্ট ভার্ব লাগবে এটাতে না। তাহলে রবিন লাইক সুইমিং, রবিন লুকস স্ম্যাশিং অথবা ড্যাশিং, উই লাভ গার্ডেনিং, এটা মোটামুটি সব জায়গায় এই উদাহরণ থাকে। উই লাভ গার্ডেনিং। আমরা বললাম this movie was interesting. She looks অথবা seems না, লুকসই থাক, she looks charming. চার্মিং। আমরা আরেকটা উদাহরণ নিলাম যে রিফাত সরি এটা ওভাররাইট হয়ে যাচ্ছে। Rifat preferred playing to sleeping. বেশ কয়েকটা উদাহরণ নিয়েছি, এখন আমরা প্রত্যেকটা সেন্টেন্সকে দেখব, তাই না? এই ক্ষেত্রে আমাদের একটু সেন্টেন্সের বাংলা করতে পারাটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম সেন্টেন্সটা বলা হচ্ছে রবিন লাইক সুইমিং। রবিন হচ্ছে আমাদের সাঁতার কাটতে পছন্দ করে। রবিন লাইকস সুইমিং, রবিন সাঁতার কাটতে পছন্দ করে। তাহলে সুইমিং এইটাকে যদি আমরা প্রশ্ন করি যে রবিন কি পছন্দ করে, তাই না? রবিন কি পছন্দ করে, তাহলে এটাকে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারি, হোয়াট দিয়ে। রবিন লাইকস সুইমিং, রবিন কি পছন্দ করে, সুইমিং পছন্দ করে। যেহেতু হোয়াট দিয়ে প্রশ্ন করছি, তার মানে এটা কি হবে, এটা মাস্ট বি জেরান্ড। রবিন লুকস স্ম্যাশিং অথবা ড্যাশিং, তাই না? রবিন লুকস স্ম্যাশিং অথবা ড্যাশিং। তাহলে রবিনকে স্ম্যাশিং দেখাচ্ছে, কেমন দেখাচ্ছে? এই স্ম্যাশিং বা ড্যাশিংকে কোশ্চেন করতে পারবো কি দ্বারা আমরা? হাউ দ্বারা। যেহেতু হাউ দ্বারা প্রশ্ন করতে পারবো, তার মানে কি এগুলো হবে সবই পার্টিসিপেল। এটা হবে স্ম্যাশিং বা ড্যাশিং, এটা আমাদের হবে হচ্ছে পার্টিসিপেল। এরপরে এটা বলা হচ্ছে উই লাভ গার্ডেনিং, আমরা বাগান করতে পছন্দ করি বা আমরা বাগান করা পছন্দ করি। তাহলে এই যে উই লাভ গার্ডেনিং, আমরা বাগান করতে পছন্দ করি, এই গার্ডেনিংটা কি? তাহলে আমরা বলবো যে আমরা কি পছন্দ করি, হোয়াট ডু উই লাভ। তাহলে এটাকে প্রশ্ন করা যাচ্ছে হচ্ছে হোয়াট দিয়ে। সুতরাং এটা অবশ্যই জেরান্ড। দিস মুভি ওয়াজ ইন্টারেস্টিং, মুভিটা কেমন ছিল? এই মুভিটা কেমন ছিল? খুব ইন্টারেস্টিং। তাহলে কেমন ছিল, তাই না? তাহলে এই ভার্বের পরে এই আইএনজি যুক্ত শব্দটাকে আমরা কোশ্চেন করতেছি হচ্ছে হাউ দ্বারা। সুতরাং এটা মাস্ট বি পার্টিসিপল। আবার শি লুকস চার্মিং, সে দেখতে খুব চার্মিং বা খুব আকর্ষণীয় ছিল। তাহলে সে দেখতে কেমন ছিল, এটাকেও আমরা হাউ দিয়ে কোশ্চেন করছি, এটাও অবশ্যই পার্টিসিপল। এরপর রিফাত প্রিফার্ড প্লেইং টু স্লিপিং। তাহলে আমরা যদি বলি প্লেইং অথবা স্লিপিং, যে কাউকে কোশ্চেন করি যে রিফাত ঘুমানোর থেকে খেলাকে বেশি প্রিফার করে, অগ্রাধিকার করে, তাই না? তাহলে প্রিফার্ড ভার্বের পরে প্লেইং কি করে, রিফাত কি প্রিফার করে, কি, তাই না? এখানে হোয়াট দিয়ে কোশ্চেন হবে। সো যেহেতু হোয়াট দিয়ে কোশ্চেন হবে, এটা মাস্ট বি হবে জেরান্ড। তাহলে প্রথম যে নিয়মটা আমরা দেখলাম, এখানে আমরা যে প্রথম নিয়মটা দেখলাম
সেখানে কথাটা এমন ছিল যে প্রিন্সিপাল ভার্বের পরে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে এমন কোনো শব্দ থাকে এবং সেই শব্দকে যদি আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারি তাহলে সেটা হবে জেরান্ড। আর যদি সেটাকে আমরা হাউ দিয়ে কোশ্চেন করতে পারি তাহলে সেটা মাস্ট বি হবে পার্টিসিপল। এবং খুব সিম্পল কথা, যেটাকে হোয়াট দিয়ে কোশ্চেন করতে পারি সেটা মূলত অবজেক্ট হয়। অবজেক্ট কী হয়? নাউন বা প্রোনাউন। আর নাউন মানে তো সেটা জেরান্ড। একইভাবে আমরা হাউ দিয়ে যেটা প্রশ্ন করছি সেটা তো একটা স্টেট বা অবস্থাকে বোঝাচ্ছে। অবস্থা কিসের হয়? অবস্থা হচ্ছে অ্যাজিটিভ, তাই না? কোনো কিছুর অবস্থা আমরা সাধারণত অ্যাজিটিভ দিয়ে প্রকাশ করি। এখন একটা ভার্ব প্লাস আইএনজি সেটা যদি অ্যাজিটিভের মতো আচরণ করে তাহলে সেটা কি হবে? জেরান্ড হবে? কখনো না, সেটা মাস্ট বি পার্টিসিপল। পার্টিসিপল মিনস প্রেজেন্ট পার্টিসিপল হবে। এরপরে যে রুলসটা আছে এই রুলসটা হচ্ছে আরও সহজ। বলা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে দুইটা কাজের একটা কাজ আগে ঘটে এবং যেই কাজটা আগে ঘটে গিয়েছে সেটা ভি প্লাস আইএনজি অর্থাৎ ভি প্লাস আইএনজি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে প্রকাশ করা হয় তাহলেও এটা হবে পার্টিসিপল। অর্থাৎ সেটা একদম চোখ বুঝে নির্দ্বিধায় পার্টিসিপল হবে। একটা সেন্টেন্সের মধ্যে দুইটা কাজের কথা বলা হচ্ছে, একটা কাজ আগে সম্পূর্ণ হয়ে গিয়েছে আর একটা কাজ পরে সম্পূর্ণ হচ্ছে, অর্থাৎ আগে যে কাজটা হবে ওই কাজটাকে যদি আবার ভার্বের সাথে আইএনজি যুক্ত করে প্রকাশ করা হয় তাহলে ওই ভি প্লাস আইএনজি অবশ্যই হবে পার্টিসিপল। এবং এটা চোখ বুঝে পার্টিসিপল হবে, এই ব্যাপারে কোনো কনফিউশন নাই। আমরা বললাম ফিনিশিং স্টাডি finishing my study I went for dinner. ফিনিশিং মাই স্টাডি, আমার পড়া শেষ করে আই ওয়েন্ট ফর ডিনার। ওকে, একটা গেল। এরপরে বললাম ডুইং দ্য টাস্ক উই গট সাম মানি। আমরা বললাম কালেক্টিং আওয়ার টিকিটস অথবা কালেক্টিং টিকিটস উই গট ইনটু দ্য ট্রেন। আমরা বললাম যে reaching there we met the delegation. চারটা এক্সাম্পল নিয়েছি, চারটা এক্সাম্পলই খুবই সহজ এবং আমাদের যে রুলস সেই রুলসের সাথে খুব ভালোভাবে এক্সিস্ট করে। রুলসটা কী ছিল? রুলসটা ছিল হচ্ছে যদি একটা সেন্টেন্সের মধ্যে দুইটা কাজ হয় এবং সেই দুইটা কাজের একটি কাজ আগে ঘটে এবং সেই কাজটাকে ভি প্লাস আইএনজি দ্বারা যুক্ত করে প্রকাশ করা হয় তাহলে ওই অংশটা অবশ্যই ওই ভি প্লাস আইএনজি মাস্ট বি পার্টিসিপল হবে। তো খুব সহজ উদাহরণ, এখানে আসলে মানে জিরান্ডের তো ঝামেলা নাই, তো চোখ বুঝে এটা পার্টিসিপল হবে, এটার মানে নির্দ্বিধায়। ফিনিশিং মাই স্টাডি, আমার পড়া শেষ করার পরে বা আমার স্টাডি শেষ করার পরে আই ওয়েন্ট ফর ডিনার, আমি ডিনারে গিয়েছিলাম। ডুইং দ্য টাস্ক, কাজটা করার পরে উই গট সাম মানি, আমরা কিছু টাকা পেয়েছিলাম। তাহলে কালেক্টিং দ্য টিকিট উই গট ইনটু দ্য ট্রেন, আগে আমরা টিকিট কালেক্ট করলাম তারপরে আমরা ট্রেনে উঠেছিলাম। রিচিং দেয়ার, সেখানে পৌঁছে উই মেট দ্য ডেলিগেশন, আমরা ডেলিগেশন বা ওই প্রতিনিধি দলটার সাথে সাক্ষাৎ করেছিলাম। তাহলে প্রথম যেটা যে আই ওয়েন্ট ফর ডিনার, আমি ডিনারে গিয়েছিলাম, তবে ডিনারে যাওয়ার আগে আমি আমার পড়া শেষ করেছিলাম। সো এই ক্ষেত্রে দুইটা কাজ হচ্ছে, তাই না? এখানে এই সেন্টেন্সে আমরা দুইটা কাজ দেখতে পাচ্ছি, একটা হলো ওয়েন্ট ফর ডিনার আর একটা হচ্ছে ফিনিশিং স্টাডি, তাই না? ফিনিশিং এবং ওয়েন্ট এর মধ্যে এই কাজটা আগে হচ্ছে এবং সেটা আগেই বলা হচ্ছে যে ফিনিশিং মাই স্টাডি, আমার পড়া শেষ করার করে
আমি খেতে গিয়েছিলাম। সো এখানে যেহেতু এই কাজটা আগে হচ্ছে এবং এটা ভি প্লাস আইএনজিতে প্রকাশ করা, সুতরাং এটা হবে মাস্ট বি পার্টিসিপেল। এরপর হচ্ছে ডুইং দ্য টাস্ক, কাজটা করার পরে উই গট সাম মানি, অর্থাৎ আপনি আগে কাজ করেছেন তারপরে টাকা পেয়েছেন, তাই না? বা আমরা আগে কাজ করেছি তারপর টাকা পেয়েছেন। সুতরাং এই যে ডুইং, এটা এই ভার্বটাও কিন্তু আগে, এই কাজটা আগে সম্পন্ন হয়েছে, সুতরাং বলা যায় এটাও হচ্ছে আমাদের পার্টিসিপল, শুধু পি লিখলাম। কালেক্টিং টিকিট, ট্রেনে ওঠার আগেই তো আমরা টিকিট কালেক্টিং করি, তাই না? টিকিট আমরা সংগ্রহ করি, তাহলে কালেক্টিং টিকিট সংগ্রহ করে উই গট ইন টু দ্য ট্রেন, আমরা ট্রেনে উঠেছিলাম। সো এই যে কালেক্টিং, যেটা ভার্বের সাথে আইএনজি, এটা মাস্ট বি একটা পার্টিসিপল। রিচিং দেয়ার উই মেট দ্য ডেলিগেশন, সেখানে পৌঁছে আমরা প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেছিলাম। সো রিচিং, এই আগে সেখানে পৌঁছালাম, তারপর আমরা ডেলিগেশনের সাথে মিট করলাম। সো এই রিচিংটাও হচ্ছে পার্টিসিপল নির্দ্বিধায়। দুইটা কাজ, তার মধ্যে একটা কাজ ভার্বের সাথে আইএনজি যুক্ত করে প্রকাশ করা হয়েছে এবং ওই কাজটা আগে হয়েছে, এমন ক্ষেত্রে ওই ভি প্লাস আইএনজি অবশ্যই পার্টিসিপল। আরেকটা নিয়ম আছে এখানে, বলা হচ্ছে ইট ইজ নো ইউজ অথবা ইট ইজ নো গুড। নিয়মটা শেষ করা নেই, আমি একবার লিখে দিচ্ছি। ইট ইজ নো ইউজ অথবা ইট ইজ নো গুড প্লাস এরপরে যদি ভি প্লাস আইএনজি থাকে, সেটা অবশ্যই জেরান্ড, হবে। আমাদের ইট ইজ নো ইউজ অথবা ইট ইজ নো গুড এরপরে যদি জেরান্ড হয়, ভার্ব ভি প্লাস আইএনজি হয়, সেটা অবশ্যই জেরান্ড হবে। তাহলে আমরা একটা উদাহরণ নিই। আমরা বললাম যে ইট ইজ নো ইউজ ডুইং দিস, অথবা ইট ইজ নো গুড eating rice। দুইটা উদাহরণ নিয়েছি। সো এই যে ইট ইজ নো ইউজ এরপরে যে ভার্বের সাথে আইএনজি ডুইং দিস, এটা নির্দ্বিধায় একদম চোখ বুঝে এই দুইটা ক্ষেত্রে আমাদের জেরান্ড হবে। এটা মুখস্থ রাখবেন, এই দুইটা কথা, জেরান্ড। ইট ইজ নো ইউজ অথবা ইট ইজ নো গুডের পরে আমাদের যদি কোনো ভার্বের আইএনজি আসে, একদম চোখ বুঝে সেটা জেরান্ড হবে, চোখ বুঝে। তাহলে পার্টিসিপেল কোন ক্ষেত্রে হবে? পার্টিসিপেলের নিয়মটা এখানে লিখে দিই, যে বিজি ওর্থ এই শব্দগুলোর পরে ভি প্লাস আইএনজি অবশ্যই পার্টিসিপেল হবে। বিজির নিয়মটা, বিজি দিয়ে একটা সেন্টেন্স খুব বেশি ওঠে। আমরা যেমন আসে, আমরা বললাম হি ইজ বিজি ডুইং দিস, বা আমরা বললাম হি ইজ বিজি সলভিং দ্য প্রবলেম। আমরা বললাম যে ইট ইজ ওর্থ মেকিং ডিসিশন নাও। তিনটা উদাহরণ নিয়েছি যেখানে বিজি এবং ওর্থের পরে আইএনজি আছে। সো একদম লিখিত নিয়ম, মুখস্থ নিয়ম বলতে পারেন, যে বিজি বা অর্থের পরে যতগুলা ভার্বের আইএনজি আছে এরা প্রত্যেকেই অবশ্যই পার্টিসিপল, বা আমরা যদি বলি এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে? তাহলে আমরা মূলত জেরান্ড এবং পার্টিসিপল নিয়ে আলোচনা করছিলাম। বলছিলাম যে জেরান্ড এবং পার্টিসিপলের মূল কথা হচ্ছে জেরান্ড ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ আর পার্টিসিপল হচ্ছে ওয়ান কাইন্ড অফ নাউন। এখন মুশকিল হচ্ছে যে আমাদের কিছু ক্ষেত্রে তারপরেও কনফিউশন থেকে যায় যে আসলে কোনটা জেরান্ড হবে আর কোনটা নাউন হবে। সেই ক্ষেত্রে আমরা তিনটা নিয়ম আপনাদেরকে দেখেছি, আরও নিয়ম ফার্দার দেখাবো।
প্রথম যে নিয়মটা ছিল যে যদি আমাদের কোনো ওয়ার্ডের পরে সরাসরি ভার্বের আইএনজি থাকে এবং সেটাকে ওয়ার্ড দ্বারা কোশ্চেন করা যায় তাহলে সেটা হবে জেরান্ড, কারণ ওয়ার্ড দ্বারা শুধুমাত্র নাউনকেই কোশ্চেন করা যায়। আর যদি সেটাকে হাউ দ্বারা কোশ্চেন করা যায় সেটা হবে নির্দ্বিধায় পার্টিসিপেল। এরপরে যে নিয়মটা দেখলাম সেটা বললাম যে যদি কোনো সেন্টেন্সে দুইটা কাজ থাকে এবং সেই দুইটা কাজের মধ্যে যেই কাজটি আগে হবে ওই কাজটি যদি ভি প্লাস আইএনজি যারা যুক্ত থাকে তাহলে সেটা চোখ বুঝে পার্টিসিপেল। এরপর যে আরেকটা নিয়ম দেখলাম, এটা মুখস্থ নিয়ম, সেটা হচ্ছে যে ইট ইজ নো ইউজ অথবা ইট ইজ নো গুড। ইট ইজ নো ইউজ অথবা ইট ইজ নো গুড, এরপরে যদি ভার্বের আইএনজি বসে সেটা আমরা নির্দ্বিধায় বলে দেবো জেরান্ড। কিন্তু বিজি এবং ওর্থ, বিজি অথবা ওর্থ এই শব্দ দুইটার পরে যদি কোনো ভি প্লাস আইএনজি থাকে আমরা সেটাকে চোখ বুঝে একদম নির্দ্বিধায় বলে দেবো সেটা পার্টিসিপেল। সো এই ভিডিওতে আমরা আপনাদের জেরান্ড এবং পার্টিসিপেলের মাঝে পার্থক্য করে এমন 3টা নিয়ম দেখিয়েছি। এই 3টা নিয়ম কিন্তু এমন আহামরি কঠিন করে নিয়ম না। আপনারা যদি আমাদের ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, উদাহরণগুলো প্র্যাকটিস করেন এবং অন্ততপক্ষে নিজে মনে মনে একবার হলো মুখস্থ করার চেষ্টা করেন উদাহরণ সহকারে, দেখবেন বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। এবং পরবর্তীতে আপনাদের জেরান্ড এবং পার্টিসিপেল আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে এই নিয়ম 3টি অবশ্যই সহায়ক হবে। আমরা ফার্দার আরও নিয়ম আমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটা আমাদের দেখবেন এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা আগেও বলেছি, ইংরেজিতে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার দখল হবে। সো প্র্যাকটিস অবশ্যই চালু রাখবেন। ধন্যবাদ সবাইকে।